তাহলে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। এখন দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করার আগে আরো কিছু বিষয় একটু তোমাদের সাথে শেয়ার করি। এগুলো তোমরা পড়েছো। আসলে মুক্তিযুদ্ধ তো আর হঠাৎ করে হয়নি, তাই না? একটা যুদ্ধ যুদ্ধ কিন্তু কখনো ভালো ব্যাপার না। তাহলে হচ্ছে একটা যুদ্ধের পিছনে কি থাকতে হয়? অনেক শক্ত কি কারণ থাকতে হয়। ঠিক আছে, অর্থাৎ কি একটা জাতি বা একটা দেশ যখন কি তোমার শোষিত হতে 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 যখন কি ওদের হাতের মধ্যে যখন কি আর কোনো অপশন থাকে না, তখনই আসলে যুদ্ধটা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো, এই তোমরা ব্রিটিশদের আমলটা মোটামুটি সবাই জানো বা যতটুকু পড়েছো। তাহলে আমরা একটু বঙ্গভঙ্গ নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বঙ্গভঙ্গটা হয়েছিল সবাই জানো, যেহেতু 1905 সালের 16 অক্টোবর। এবং ওই সময় ভারত শাসন যিনি করতেন, ভারতের গভর্নর বা ভাইসরয় যাই বলো, উনি ছিলেন লর্ড কার্জন। অর্থাৎ উনার আমলে কি হয়েছিল, এই বঙ্গভঙ্গটা হয়েছিল। এবং সেটা হয়েছিল 1905 সালের 16 অক্টোবর। আচ্ছা, বঙ্গভঙ্গটা কি ছিল? তাহলে দেখো, বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা। ওই সময়ের মধ্যে তোমার বাংলা বলতে অর্থাৎ কি, এখন আমরা যেটাকে কি পশ্চিমবঙ্গ বলি, এই পশ্চিমবঙ্গ সহ আমাদের বাংলাদেশ সহ আসাম, ঠিক আছে, এই পুরো অংশটা ছিল তোমার বাংলা। তাহলে কি করলো ব্রিটিশরা তাদের শাসনের সুবিধার জন্য? তাহলে ব্রিটিশরা বলেছিল কি শাসনের সুবিধার জন্য। শাসনের সুবিধার জন্য কারণ হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে আসলে অনেক বড়। ঠিক আছে, এই অঞ্চলটা ছিল অনেক বড়। এবং কি ওই সময়ের মধ্যে তোমার কি, যেহেতু কি আমাদের এই পূর্বাঞ্চলটা অর্থাৎ পূর্ববঙ্গটা কি, এখানে হচ্ছে কি তোমার নদ নদী, প্রচুর নদ নদী ছিল। তাহলে হচ্ছে কি যাতায়াত ব্যবস্থাটা ছিল অনেক কঠিন। তাহলে হচ্ছে এই কারণে হচ্ছে এই পূর্ববঙ্গের মধ্যে আসলে খুব একটা উন্নত হয় নাই। অর্থাৎ এখানের মধ্যে দেখা গেছে যে তোমার ওইভাবে কোনোভাবে উন্নত হয় নাই। এবং কি উন্নয়ন যেটা হয়েছিল বাংলায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। অর্থাৎ ওই অঞ্চলটাতে বেশি উন্নয়ন হয়েছিল। আচ্ছা, তো ব্রিটিশরা, এবং দেখো, এই আমাদের এই দেশটা, ঠিক আছে, অর্থাৎ আমাদের এই অঞ্চলটা, এটা কিন্তু কি সোনার ডিম পাড়া হাঁস সব সময় ছিল। সোনার ডিম পাড়া হাঁসের কাহিনী তো তোমরা নিশ্চয়ই জানো। যে এক কৃষক একবার কি করলো, এই বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে আসলো। এবং কি আহ, দেখা গেল যে কি এর পরের দিন কি তোমার সে এই হাঁসটা কি করলো, সোনার ডিম পাড়া শুরু করলো। ঠিক আছে, তারপর প্রতিদিন সে একটা একটা করে সোনার ডিম পারলো। এবং যে কি কৃষকের যে বউ ছিল, উনি ছিলেন কি একটু লোভী টাইপের। তো উনি চিন্তা করলেন যে আমি একদিনে বড়লোক হয়ে যাব, এই সোনার ডিম পাড়া হাঁসটাকে এই চিন্তা করে কি করলো, মেরে ফেললো। ঠিক আছে, এবং পেটের ভিতরে দেখলো যে কিছু নেই, অর্থাৎ কোনো সোনার ডিম নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের দেশটাও কিন্তু ছিল অনেকটা এরকম। অর্থাৎ আমাদের দেশটা সহবাদ জন্য, অর্থাৎ ব্রিটিশদের জন্য ছিল ডিম পাড়া হাঁস, পাকিস্তানিদের জন্য ছিল সোনার ডিম পাড়া হাঁস। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে কিন্তু কি ওই সময় হতো কি, বাংলা থেকে, পুরো বাংলা থেকে যে পরিমাণ কি আয় হতো, তার বেশিরভাগই হতো কিন্তু আমাদের এই পূর্ববঙ্গ থেকে। কিন্তু এই অঞ্চলটার কিন্তু তেমন একটা উন্নয়ন হয়নি। এখন ব্রিটিশরা বললো যে কি 1905 সালে এসে, তখন কিন্তু কি তোমার আন্দোলন কিন্তু অনেক তুঙ্গে। ঠিক আছে, অর্থাৎ 1857 সালে তোমার সিপাহী বিদ্রোহের পর তোমরা জানো যে কি তার আগ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতো। 57 সালের পরে সরাসরি কি করলো, ব্রিটিশদের আন্ডারে, ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশ রানীর আন্ডারে কি করলো, আমরা শাসন হওয়া শুরু করলাম। মানে আমাদেরকে ব্রিটিশ রানীর আন্ডারে কি, অর্থাৎ উনার একজন প্রতিনিধি আমাদের দেশটাকে, আমাদের পুরো ভারতবর্ষ শাসন করা শুরু করলো। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, 1900 তার আগ পর্যন্ত অনেক আন্দোলন ছিল। এখন ব্রিটিশরা বললো যে কি এই অঞ্চলটা যেহেতু কি উন্নয়ন হয় নাই, আমরা বাংলাটাকে দুই ভাগ করব, এর ফলে কি হবে, এই অঞ্চলটাতে উন্নয়ন হবে। ঠিক আছে, তবে আহ বঙ্গভঙ্গ যারা বিরোধী, ঠিক আছে, তোমরা এই যেগুলো জানো এই জন্য হচ্ছে এগুলো শেয়ার করি। বঙ্গভঙ্গ যারা বিরোধী, তারা বললেন যে কি আসলে ব্রিটিশদের মনের মধ্যে কি ছিল, দুই নম্বরই ছিল। সহজ কথা বলতে কি ওদের মনের মধ্যে একটা কুমতলব ছিল। এবং এই কুমতলবটা হচ্ছে কি ভাগ করো শাসন করো নীতি। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো ওই সময়ের মধ্যে, ঠিক আছে, ওই সময়ের মধ্যে তোমার যে আন্দোলন গুলো হচ্ছিল, তার বেশিরভাগই কিন্তু হচ্ছিল তোমার এই কেন্দ্রিক। ঠিক আছে, অর্থাৎ এই বঙ্গ কেন্দ্রিক। তাহলে ওরা কি করলো, চিন্তা করলো আমরা যদি কি এই বাংলাটাকে যদি বিভাগ করতে পারি, আলাদা করতে পারি, তাহলে হচ্ছে কি আন্দোলনের কি তীব্রতাটা কিছুটা কমে আসবে। আচ্ছা, যাই হোক, যেভাবে হোক, যে কারণেই হোক তারা, হ্যাঁ, যে কারণেই হোক তারা কি করলো, তোমার বাংলাকে দুই ভাগ করলো। এখন দেখো, দুইটা প্রদেশ, ঠিক আছে, তখন বাংলাটা হয়ে গেল দুইটা প্রদেশ। একটা নাম হলো বাংলা প্রদেশ। বাংলা প্রদেশের মধ্যে ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যা। ঠিক আছে, বাংলা তোমাদের বইয়ের মধ্যে আসলে এই প্রদেশগুলো দেয়া নাই, একটু শোনো। তাহলে হচ্ছে দুইটা অংশ, শুধুমাত্র কিন্তু বাংলা, ভারতবর্ষের সাথে গোলাবো না, ভারতবর্ষ তখন আলাদা, যেভাবে ছিল সেভাবেই ছিল। শুধুমাত্র হচ্ছে যে অংশটাকে বাংলা বলা হতো সেটাকে বিভাগ করা হয়েছিল।
একটা অংশের নাম দিয়েছিল ওরা বাংলা প্রদেশ, এবং এটার এর মধ্যে ছিল বাংলা, বাংলা বলতে কি এখন যেটা পশ্চিমবঙ্গ ওই অংশটা, তারপর হচ্ছে বিহার এবং উড়িষ্যা, এবং এই অংশটা রাজধানী ছিল কলকাতা। এবং আরেকটা প্রদেশের নাম হলো পূর্ববঙ্গ ও আসাম। ঠিক আছে, এবং এই পূর্ববঙ্গ আসামের ছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং আসাম। অর্থাৎ আমরা যেটাকে এখন বাংলাদেশ হিসেবে চিনি, তার মধ্য থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে নিই, ওই সময়ের মধ্যে কিন্তু কি রাজশাহী বলতে কি শুধুমাত্র এখন আমরা যে রাজশাহীটাকে চিনি সেটা না, অর্থাৎ পশ্চিমবঙ্গের আরো অনেকগুলো অঞ্চল কিন্তু ওই সময় কি রাজশাহীর অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, যেমন ধরো কি ওই যে তোমরা জানো অনেক কবি সাহিত্যিক, ঠিক আছে, অনেক কবি সাহিত্যিক কি আমরা পড়ি যে ওনারা বাংলাদেশী, ঠিক আছে, কিন্তু ওনারা জন্মগ্রহণ করেছিল কোথায়, কলকাতার অমুক জায়গায়। এরকম তোমরা কি অনেক মনের মধ্যে তোমাদের কনফিউশন থাকে, এই কনফিউশন হওয়ার কারণ হচ্ছে এটাই। অর্থাৎ তোমার 47-এর আগ পর্যন্ত, অর্থাৎ যখন কি বঙ্গভঙ্গ আহ অর্থাৎ একটা সময় পর্যন্ত কি ছিল তোমার, এই পুরো অঞ্চলটা ছিল বাংলার অন্তর্ভুক্ত। ঠিক আছে। এখন আমরা যেটাকে রাজশাহী চিনি, ওই সময় কিন্তু রাজশাহীটা কি এত ছোট ছিল না, আরো অনেক বড় ছিল। অর্থাৎ এখন যেটা পশ্চিমবঙ্গ তারও কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, এটা জটিল বিষয় দিকে যাচ্ছি না। তাহলে হচ্ছে আরেকটা প্রদেশের নাম ছিল পূর্ববঙ্গ এবং আসাম, যেটা হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং কি আসাম। এই অঞ্চলগুলো নিয়ে হলো পূর্ববঙ্গ এবং আসাম। এই পূর্ববঙ্গের মধ্যে যে বাংলাটা আছে, ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের বর্তমান বাংলাদেশ। আচ্ছা, তাহলে দেখো ভাগ হয়ে গেল। এখন দেখো আহ, ভাগ হওয়ার ফলে কি হলো, ভাগ হওয়ার ফলে কিন্তু কি পুরো ভারতের মধ্যে তোমার দুই ধরনের মতবাদ সৃষ্টি হয়ে গেল। তাহলে দেখো যারা পশ্চিমবঙ্গের ওই ওই অংশের মানুষ ছিল, ওনারা বললেন যে কি, একটু আগেই বললাম যে হচ্ছে কি এটা বাংলাকে কি করলো, ভারত মাতাকে কি করলো, দুই ভাগ করে ফেলছে ওরা। ঠিক আছে, ভারত মাতাকে দুই ভাগ করে ফেলছে, যাতে কি করতে হয়, আন্দোলন গুলো বেগবান না হয়। কিন্তু এই পূর্ববঙ্গে যারা ছিল তারা কিন্তু খুশি। তারা খুশি এই কারণেই, তোমার কি ঢাকা রাজধানী অর্থাৎ এ কেন্দ্রিক উন্নয়ন কিন্তু অলরেডি শুরু হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ দেশ ভাগ হওয়ার পরে যে কয়েক বছর ছিল, 1905 থেকে 1911, এই 6 বছরের ভিতরে কিন্তু কি এই অঞ্চলটার অনেক উন্নয়ন হয়েছিল। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এই অংশের মানুষ খুশি, তাহলে কি ওই অংশের মানুষ হচ্ছে একটা অখুশি, এবং দুইটারই কিন্তু ভ্যালিড রিজন। ঠিক আছে, এমন না যে কি তোমার কি শত্রুতা করে খুশি বা অখুশি, এটা হচ্ছে কি দুই পক্ষই খুশি অখুশি হওয়ার পিছনে কি অনেক বিশাল রিজন ছিল। আচ্ছা, এই হোক। তারপরে দেখো আহ এরপরে কি হলো, তোমার পশ্চিমবঙ্গের মধ্যে আন্দোলন শুরু হলো। তোমরা জানো স্বদেশী আন্দোলন, স্বরাজ আন্দোলন। ঠিক আছে, এই যে ক্ষুদিরাম বসু, তারপরে হচ্ছে কি সূর্য সেন। আচ্ছা, যাই হোক, তাহলে উনাদের যে আন্দোলন গুলো ছিল এটা কিন্তু এই আন্দোলনের মধ্যে ছিল। তাহলে ব্রিটিশরা কি করলো, তোমার 1911 সালে অবশেষে কি করলো, আন্দোলনের কাছে তোমার নতি স্বীকার করে ওরা কি করলো, তোমার আবার কি করলো, বঙ্গভঙ্গটাকে রদ করলো। ঠিক আছে, অর্থাৎ আবার দুই বাংলাকে কি করলো, একত্র করে দিল। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে কিন্তু কি ব্রিটিশরা যদি কি ভাগ করে শাসন করো নীতি, ঠিক আছে, এটা যদি নিয়ে থাকে তাহলেও কিন্তু ওরা অনেকাংশেই সফল। ঠিক আছে, কারণ হচ্ছে যখন বঙ্গভঙ্গ তোমার অর্থাৎ কি যখন কংগ্রেস কেন্দ্রিক, ঠিক আছে, অর্থাৎ পূর্ববঙ্গ ওই সময় জানো ওখানে কি ভারতের প্রতিনিধিত্ব করতো কারা, পুরো ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতো জাতীয় কংগ্রেস। ঠিক আছে, কংগ্রেস নামে একটা রাজনৈতিক দল ছিল। তাহলে ওরা কি করতো, পুরো ভারতের প্রতিনিধিত্ব করতো। তাহলে দেখো কংগ্রেস কি ছিল, এই বঙ্গভঙ্গের বিরোধী ছিল। ঠিক আছে, এবং আহ, বাংলাদেশ মুসলমান যে নেতারা ছিলেন, ওনাদের কাছে মনে হলো যে কি, যে আমরা যদি কি অর্থাৎ কংগ্রেস কি করছে না আমাদের, অর্থাৎ আমরা যারা কি মুসলিম আছি তাদের স্বার্থ রক্ষা করছে না। ঠিক আছে, অর্থাৎ কংগ্রেস তোমার কি করছে, হিন্দুদের স্বার্থ হাসিলের জন্য কাজ করছে। তাহলে উনারা কি করলেন, তোমার এই প্রেক্ষিতে এই বঙ্গভঙ্গের উপর ভিত্তি করে কি করলো, 1906 সালে মুসলমানদের জন্য একটা আলাদা রাজনৈতিক দল করলো, সেটা হচ্ছে কি মুসলিম লীগ। ঠিক আছে, দেখো তাহলে দেখো অলরেডি কিন্তু কি এ প্রথমবারের মতো এত বছর ধরে, ঠিক আছে, ব্রিটিশদের সাথে যতগুলো আন্দোলন হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সবগুলাতে কিন্তু কি হিন্দু মুসলিম একত্রে ছিল। এই প্রথমবারের মতো এসে কি হলো, হিন্দু এবং মুসলমান দুই ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবং ওই সময়ে আরেকটা মতবাদ ছিল, সেটা হচ্ছে পাকিস্তান আন্দোলন। ঠিক আছে, সৈয়দ আহমদ খান, এগুলো হয়তো বা তোমরা আগে ক্লাস 9-এ গিয়ে পড়বো, অথবা আগের ক্লাস গুলোতে পড়ে এসেছো। আচ্ছা, যাই হোক, অথবা সামনে গিয়ে আরো পড়বা। ঠিক আছে, ওই সময় একটা আন্দোলন ছিল পাকিস্তান আন্দোলন। তাহলে পাকিস্তান আন্দোলনের মূলনীতি ছিল কি, তোমার হচ্ছে ধর্মের ভিত্তিতে কি, অর্থাৎ যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের জন্য আলাদা একটা দেশ করা। ঠিক আছে, এবং দেখো এই ঘটনাটার পরে অর্থাৎ বঙ্গভঙ্গের পরে কিন্তু এই আন্দোলনটা আরো বেগবান হলো। এবং সবশেষে কি হলো, 1947 সালে দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্বটা কিন্তু কোথা থেকে আসছে, পাকিস্তান আন্দোলন থেকে আসছে। তাহলে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কি করলো, ভারত এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্রের জন্ম হলো।
ঠিক আছে? তাহলে দেখো মূল ঘটনাটা কিন্তু কি শুরু হয়েছিল কোথা থেকে? আগে, অনেক আগে থেকেই ছিল। ঠিক আছে? তবে হচ্ছে মূল যে ইয়েটা ছিল সেটা হচ্ছে কি তোমার এই বঙ্গভঙ্গ। আচ্ছা, তাহলে দেখো 1947 সালে দেশটা দুই ভাগ হয়ে গেল, একটা হচ্ছে ভারত এবং আরেকটা হচ্ছে পাকিস্তান। 14 অক্টোবর, 15 অক্টোবর, তোমরা জানো এগুলো। এখন দেখো দেশটা তো দুই ভাগ হয়ে গেছে। এখন দেখো ব্রিটিশরা হচ্ছে তোমার সবসময় হচ্ছে একটু বট টাইপের, এটা আগেও বলেছি, যখন বলেছি ওদের হচ্ছে কি একটু কুমতো, অর্থাৎ ওরা চিন্তা করছে যে আমরা যখন চলেই যাব, ঠিক আছে, আমরা যখন এই দেশ ছেড়ে যখন চলে যাব, দেখো যখন বঙ্গ ভাগ হচ্ছে সেখানে কিন্তু পাকিস্তানের কথা আসে নাই। ঠিক আছে, সেখানে কিন্তু পাকিস্তানের কথা আসে নাই। ওখানে বলা হয়েছে যে কি মুসলিম মেজরিটি নিয়ে যারা আছে, অর্থাৎ আমাদের যারা বাংলাদেশ আছে তাদের জন্য হয়তো আলাদা কিছু একটা করা। এখন দেখো ব্রিটিশরা যাওয়ার আগে কি করলো, মুসলিম অধ্যুষিত যে অঞ্চল, দুইটা অঞ্চল আছে, সে দুইটা অঞ্চলকে কি করলো তোমার নিয়ে একটা দেশ করে দিয়ে গেল, যেটার নাম হলো পাকিস্তান। ঠিক আছে, এবং দেখো পশ্চিমবঙ্গ, এদিকে হচ্ছে বিহার, আসাম সহ বাকি অংশটা দিয়ে গেল ভারতবর্ষের সাথে। ঠিক আছে, অর্থাৎ যেগুলো হিন্দু অধ্যুষিত এলাকা। এখন দেখো খুব স্বাভাবিক, মনে রাখবো ধর্মের ভিত্তিতে আসলে কি কোনো দেশ করা সম্ভব হয় না, এটা কখনোই টিকবে না। ঠিক আছে, এবং দেখো এই দুইটা দেশ, এগুলো তোমরা সবাই জানো যে দুইটা দেশের মধ্যে প্রায় ছিল কি তোমার 2000 মাইলের ব্যবধান। বিশাল দূরত্ব কিন্তু। মাঝখানে ভারত, বাংলাদেশের কোনো পাশে কিন্তু কি নাই তোমার পাকিস্তান নাই, বাংলাদেশের কি আছে তিন পাশে ভারত, এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর। ঠিক আছে, এক পাশে ছোট করে কি আছে মায়ানমার আছে, তো বঙ্গোপসাগর এই পাশে একটু ছোট করে কি আছে মায়ানমার আছে। কোথাও কিন্তু পাকিস্তান নাই, তার মানে হচ্ছে কি পুরো একটা দেশ ভারতের অপর প্রান্তে গিয়ে আমাদের পাকিস্তানে যেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দুইটা মিলে কি করলো, একটা প্রদেশ করে দিল ওরা। আচ্ছা যাই হোক, তাহলে দেখো পাকিস্তানের সাথে আমাদের শুধু ধর্ম ছাড়া আর কোনো দিক থেকেই কিন্তু মিল ছিল না। ঠিক আছে, কোনো দিক থেকে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে হোক বা কি রাজনীতির দিক থেকে হোক বা যেখানে হোক, কোনো দিক থেকে কিন্তু কোনো ধরনের কি ছিল না, তোমার মিল ছিল না। তাহলে দেখো এই মিল না থাকার কারণে প্রথম যে ঝামেলাটা হলো সেটা হচ্ছে ভাষা আন্দোলন। তোমাদেরকে গত ক্লাসে মনে একটু করে আলোচনা করেছিলাম, মানে তোমাদের কি কয়েকদিন আগে, ঠিক আছে, ভাষা আন্দোলন নিয়ে একটু ডিটেলস আন্দোলন করে আলোচনা করেছিলাম। তাহলে প্রথম যে একটু আগে বলেছে সংস্কৃতি, ভাষা হচ্ছে সংস্কৃতির একটা অংশ, যেহেতু আমাদের সাথে ওদের সংস্কৃতির কোনো মিল নেই। প্রথম যে ঝামেলাটা হলো সেই ঝামেলাটা হলো ভাষা দিয়ে। ঠিক আছে, তাহলে তোমার দেশ ভাগের পরে 1948, ঠিক আছে, 47-এর পরে 1948 সালে ওই সময়ের মধ্যে কি যে সরকার ছিল ওরা বললো যে কি উর্দু হবে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা, অর্থাৎ পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং কি তোমাদেরকে আগেও বলেছি যে কি ওই সময়ের মধ্যে কিন্তু, অর্থাৎ দুই পাকিস্তান যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু কি ছিল, প্রায় 51 ভাগ মানুষ, অর্থাৎ এ বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে তোমার জনসংখ্যা ছিল বেশি। ঠিক আছে, সেই হিসাব হচ্ছে প্রায় 51 ভাগ মানুষ কি করতো তোমার বাংলা ভাষায় কথা বলতো। অন্যদিকে উর্দু ভাষাভাষী ছিল পুরো পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ 20 থেকে 21 ভাগ বা 25 ভাগ। পাকিস্তানেরও কিন্তু কি তোমার পুরো পাকিস্তানের কিন্তু ভাষা কিন্তু উর্দু ছিল না। আচ্ছা যাই হোক, তাহলে দেখো ওরা কি করলো, সোজা কথা হচ্ছে উর্দুটাকে চাপাই দিতে চাইলো। এরপরে 1948 সালের 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত উনি কি করলেন, গণপরিষদের মধ্যে প্রথমবারের মতো বললেন যে কি উর্দুর পাশাপাশি বাংলাও কি করতে পারে তোমার গণপরিষদ মানে হচ্ছে একটু করে তোমাদেরকে বলেছিলাম আমাদের দেশে কি এখন ছোটখাটো সংসদের মতো। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা সংসদের মতো। তবে কি গণপরিষদ এখন নাই, একটা সময় ছিল। এই গণপরিষদের কাজটা কি ছিল ওই সময়ের মধ্যে, কি ধরো কি যারা কি রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও ধরো কি গণ্যমান্য যে ব্যক্তিবর্গ ওনারা কি ছিলেন এই গণপরিষদের অন্তর্ভুক্ত থাকতেন। অর্থাৎ ওরা কি করতেন, দেশের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করতেন। আচ্ছা, তাহলে দেখো এই ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম জাতীয় গণপরিষদের মধ্যে উনি বললেন যে কি যে উর্দুর পাশাপাশি বাংলাও কি করে গণপরিষদে ব্যবহারের সুযোগ দিতে হবে। এবং ওই সময় কি যারা কি উর্দু ভাষার পক্ষে ছিল তারা কি করলেন, ওনার বিরোধিতা করলেন। এরপরের অংশটা তোমরা জানো যে হচ্ছে কি এরপর আস্তে আস্তে আন্দোলন বাড়তে বাড়তে, অর্থাৎ কি পাকিস্তান রাষ্ট্রে যাকে কি জাতির পিতা বলা হয় আলী জিন্নাহ, তো উনি এসে কি বাংলাদেশে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানের মধ্যে এসে বললেন যে কি তোমার উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ওই সময় কি ছাত্ররা আন্দোলন শুরু করলো। এবং এই আন্দোলন কিন্তু সেই 48 থেকে 52 সালে 21শে ফেব্রুয়ারিতে এসে কি করলো তোমার চূড়ান্ত রূপ ধারণ করলো। 48-এ যে আন্দোলনটা শুরু হয়েছিল, ঠিক আছে, তখন থেকে কিন্তু অল্প অল্প করে হচ্ছিল। ঠিক আছে, তবে 52-তে এসে কি করলো, এটা হচ্ছে তোমার তীব্র রূপ ধারণ করলো। এবং 52 সালের 21শে ফেব্রুয়ারি, এটাও বলেছি তোমাদের কয়েকদিন, 21শে ফেব্রুয়ারি সে কিন্তু শেষ না, 21, 22, 23 টোটাল 3 দিন কি বড় ধরনের আন্দোলন হয়েছিল। তার মধ্যে তোমার 21শে ফেব্রুয়ারি 144 ধারা জারি করেছিল পাকিস্তান সরকারে। এবং কি করলো ওই সময় যারা ছাত্র সাধারণ জনতা ছিলেন ওনারা 144 ধারা কি ভঙ্গ করে, 144 ধারা মানে হচ্ছে একসাথে তোমার 3 জন বা 4 জন মানুষ কি করতে পারবে না, হাঁটতে পারবে না। অর্থাৎ সোজা কথা হচ্ছে কোনো মিছিল মিছিল করা যাবে না। তাহলে 144 ধারা ভঙ্গ করে তোমার কি করলো
এই র্যালি বের করলো, ঠিক আছে। এরপরে ওখানে পাকিস্তানে কি করলো, গুলি চালালো। পুরো তোমরা জানো সালাম বরকত রফিক সহ কি করলো, অনেকে মারা গেল। এর পরের দিন আন্দোলন হয়েছিল, এর পরের দিন আন্দোলন হয়েছিল, এবং অবশেষে কি করলো, পাকিস্তান সরকার নতি স্বীকার করলো। তাহলে দেখো 1954 সালে 7ই মে, ঠিক আছে, গণপরিষদের মধ্যে ধীরেন্দ্রনাথ দত্ত একটু আরেকবার মনে করে দিচ্ছি, উনি যে কি আবেদনটা রেখেছিল, ঠিক আছে, যে সুপারিশটা করেছিল 1954 সালে 7ই মে কি করলো, বাংলাকে উর্দুর পাশাপাশি গণপরিষদে ব্যবহারের কি করলো, অনুমতি দিল। এবং 1956 সালে কি করলো, পাকিস্তান রাষ্ট্রের প্রথম সংবিধান, ঠিক আছে, পাকিস্তান রাষ্ট্রের প্রথম সংবিধান গৃহীত হলো। এবং এই সংবিধানের মধ্যে বললো যে কি উর্দুর পাশাপাশি হচ্ছে কি বাংলা, অর্থাৎ কি উর্দু এবং বাংলা এই দুইটাই হবে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা, ঠিক আছে। অবশেষে কি করলো, আমাদের এই ভাষাটা কি করলো, স্বীকৃতি লাভ করলো। তারপরে এই প্রেক্ষিতে আরেকটু বলে রাখি, 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো কি করলো, আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবস হিসাবে কি করলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কি করলো, আমাদের 21শে ফেব্রুয়ারি কি কি করলো, স্বীকৃতি দিল, ঠিক আছে, দিবস হিসাবে। এবং 2001 সালে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি পৃথিবীর সব দেশে কি করা হয়, পালন করা হয়। আচ্ছা, ছোট করে একটু বলে রাখি, 1952 সালের পরে 1953 সালের 21শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু কি হতো, এই শহীদদের স্মরণে কিন্তু কি ছোটখাটো ভাবে কিন্তু অর্থাৎ উনাদের স্মরণ করা হতো, ঠিক আছে। এখন যেরকম আমরা কি করি, প্রভাত ফেরি করি বা এরকম না, কিন্তু কথা হচ্ছে কি ওই সময় থেকে অর্থাৎ 52-53 সালের 21শে ফেব্রুয়ারি থেকে কিন্তু ব্যাপারটা প্রচলন ছিল। আচ্ছা, তাহলে দেখো বঙ্গভঙ্গটা যেরকম কি তোমার কি ভারত পাকিস্তান সৃষ্টির পিছনে বিশাল ভূমিকা রেখেছিল, এই ভাষা আন্দোলনটা কিন্তু কি আমাদের মুক্তিযুদ্ধের পিছনে বড় অবদান রেখেছিল। কিভাবে, সেটা আগেই বলেছি, মানে অনেকবার বলে এসেছি আমি। সেটা হচ্ছে দেখো, এই পুরো বাঙালি যারা আছে বা বাংলাদেশের মানুষ যারা আছেন, প্রথমবারের মতো বুঝলো যে অধিকার আদায় করতে হলে কি করতে হবে, আন্দোলন করতে হবে, ঠিক আছে। অধিকার আদায়ের জন্য কি করতে হবে, আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া কি করা যাবে না, অধিকার আদায় করা যাবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে অর্থাৎ কি মানুষের মনোবল কি করলো, আগের থেকে অনেক বাড়লো। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে এবারে তোমাদের বইয়ের মধ্যে আসি। তারপরে দেখো ভাষা আন্দোলন গেল, আমরা কি করলাম, ওখানে সফলতা পেলাম। এরপরে হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, তারপরে আরো অনেক কিছু গেছে, ওগুলো আর আমরা আলোচনা করলাম, মানে ওইদিকে যাচ্ছি না, বইয়ের অংশটা একটু দেখি। তারপরে দেখো 70-এর নির্বাচন হলো। 70-এর নির্বাচনটা হচ্ছে পুরো পাকিস্তানের মধ্যে প্রথম সাধারণ নির্বাচন। আচ্ছা, এখানে সাধারণ সাধারণ মানে কি, ম্যাথের মধ্যে অনেকবার পড়ে আসছে কমন, দুইটা বা তিনটি জিনিস, তিনটার সাথে কি যেটা মিল থাকে সেটাই হচ্ছে সাধারণ, ঠিক আছে। এখানে সাধারণ মানে হচ্ছে ওইটাই। তাহলে দেখো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান মিলে যে নির্বাচনটা, এটাকে এই জন্যই বলা হচ্ছে এটাকে সাধারণ নির্বাচন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই সাধারণ নির্বাচনে কি হয়েছিল, তোমার আওয়ামী লীগ কি হয়েছিল, বিজয়ী হয়েছিল। অর্থাৎ দেখো এই সাধারণ পরিষদের নির্বাচনের মধ্যে তোমার টোটাল আসন ছিল 300টা, ঠিক আছে। টোটাল আসন ছিল 300টা। 300টার মধ্যে যে যে দল এককভাবে কি পাবে, 151টা পাবে, ঠিক আছে, অর্থাৎ বেশি পাবে, তাই না। সরকার কারা গঠন করে, যারা সবচেয়ে বেশি আসন পায়, যেমন আমাদের দেশে কি 300টা আসন, 300টা আসনের মধ্যে কি যারা 151টা অর্থাৎ 150-এর বেশি আসন পাবে, তারাই কি করবে, সরকার গঠন করতে পারবে। ঠিক একইভাবে যে সাধারণ নির্বাচন হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে, ঠিক আছে, ওখানের মধ্যে তোমার আওয়ামী লীগ কি করলো, ওই সময়ের মধ্যে আওয়ামী লীগ 162টা আসন পেয়েছিল, সরি 160টা, ঠিক আছে, 160টা আসন পেয়ে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, ঠিক আছে। অর্থাৎ আওয়ামী লীগ কি ছিল, বিজয়ী ছিল। একটু করে বলি, সেটা হচ্ছে দেখো এখানে ছোট একটা ঝামেলা আছে, ছোট একটা ঝামেলা হচ্ছে দেখো, আওয়ামী লীগ টোটাল 170 জন প্রার্থী দিয়েছিল, ঠিক আছে, 170 জন প্রার্থী দিয়েছিল। তার মধ্যে পূর্ব পাকিস্তানে 162 জন, পশ্চিম পাকিস্তানে হচ্ছে 8 জন, ঠিক আছে। কিন্তু এবার এই পশ্চিম পাকিস্তানের মধ্যে কিন্তু কি আওয়ামী লীগ কোনো আসন পায় নাই, ঠিক আছে। এবং কিন্তু কি এই 160টা আসনের মধ্যে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশের 160টা আসনের মধ্যে কিন্তু কি দুইটা আসন কিন্তু পাকিস্তান মানে আওয়ামী লীগ কিন্তু পায় নাই। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো যেহেতু ওরা কি করলো, সাধারণ নির্বাচনের মধ্যে কি হলো, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, খুব স্বাভাবিকভাবে কি ক্ষমতা তাদের পাওয়ার কথা, অর্থাৎ আওয়ামী লীগের পাওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো যে যখন কি করলো না, ক্ষমতা দিল না, এখন স্বাভাবিক, ঠিক আছে। ক্ষমতা অলরেডি কি ওই সময় আওয়ামী লীগ কিন্তু কি প্রতিষ্ঠিত একটা কি রাজনৈতিক দল, অর্থাৎ পুরো পূর্ব পাকিস্তান অথবা কি বর্তমান যে বাংলাদেশ তার প্রতিনিধিত্ব কিন্তু আওয়ামী লীগ, অর্থাৎ এর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, ঠিক আছে। যে মুসলিম লীগ ছিল, ওই মুসলিম লীগের ক্ষমতা আস্তে 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 কি হলো, কমে আসলো। ওই মুসলিম লীগ অনেকগুলা ভাগ হলো, এগুলা নিয়ে এখন আর যাচ্ছি না, এগুলা বিশাল আলোচনা, এটা নিয়ে আসলে কি 4-5 ঘন্টা লেকচার দেওয়া যাবে। যাই হোক, তাহলে হচ্ছে দেখো
আওয়ামী লীগ ওই সময় কি করলো, পুরো বাংলার প্রতিনিধিত্ব করছিল, পুরো বাংলা বলতে কি আমাদের এই অংশটা। এরপরে দেখো আহ, ওই সময়কে ভুট্টো এবং ইয়াইয়া খান ছিল প্রেসিডেন্ট, ভুট্টো ছিল প্রধানমন্ত্রী। ঠিক আছে। আচ্ছা, আর তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার বিরোধী যে দল ছিল, ঠিক আছে, অর্থাৎ দুইজন স্বাভাবিকভাবে কি প্রধান দলের প্রধান যে দুইজন থাকে, পিপিপি পাকিস্তান পিপলস পার্টি, ওটার প্রধান ছিল তোমার কি ভুট্টো, আর হচ্ছে কি তোমার আওয়ামী লীগ এটার পক্ষে ছিলেন কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা দেখো, তারপরে কি করলো, 1970-এর নির্বাচনের মধ্যে তো কি করলো, দিল ওরা, কি করলো দিল না। তারপরে দেখো 1 মার্চ, ঠিক আছে, ক্ষমতা তো দিলই না। তারপরে হচ্ছে তোমার 1971 সালের 1 মার্চ কি করলো। আচ্ছা, একটু করে এখানে বলি। হুম। আচ্ছা, তাহলে দেখো পাকিস্তান তখন ওই সময়ের মধ্যে তোমার আন্দোলন, ঠিক আছে, যেহেতু যখন ক্ষমতা দিল না এবং কি আওয়ামী লীগ যখন বুঝলো যে কি ওরা ক্ষমতা বুঝিয়ে দিবে না, তখন কি করলো, এর বিরুদ্ধে আস্তে আস্তে কি তীব্র আন্দোলন করা শুরু করলো। আন্দোলনের মাত্রাটা আস্তে বাড়তে থাকলো এবং দেখো আন্দোলনটা আরো বাড়তে থাকে যখন কি করলো তোমার 1 মার্চ, ঠিক আছে, অর্থাৎ 71-এর 1 মার্চে এসে কি করলো, এই ওই সময় কি পাকিস্তান সরকার তারা কি করলো তোমার গণপরিষদের অধিবেশনটা কি করলো, স্থগিত করে দিল। ঠিক আছে, অথবা বিলুপ্ত করে দিল। গণপরিষদটা কিন্তু আগেই বলেছি ওই সময় গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, অর্থাৎ শপথ অর্থাৎ ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য, যিনি নতুন প্রেসিডেন্ট বা যিনি প্রথম আহ প্রধানমন্ত্রী, ওনাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু গণপরিষদটা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, গণপরিষদে তো ক্ষমতা বুঝিয়ে দেয়, তাই না? যেমন আমাদের যে কি প্রধানমন্ত্রী যে শপথ নেয় কোথায় করে, জাতীয় সংসদে বসে করে, ঠিক ব্যাপারটা ছিল এরকম। তাহলে দেখো ওরা কি করলো, গণপরিষদটা স্থগিত করে দিল এবং কি 2রা মার্চ, ঠিক আছে, এবং এর বিরুদ্ধে 2রা মার্চ শুধু ঢাকা শহরে, 2রা মার্চ ঢাকা শহরে এবং 3রা মার্চ পুরো বাংলাদেশ সারা দেশের মধ্যে কি করলো, আওয়ামী লীগ সরকার কি করলো, হরতালের ডাক দিল। ঠিক আছে, যেহেতু গণপরিষদের অধিবেশন স্থগিত, অর্থাৎ এর মাঝখানে কিন্তু কি করলো, ক্ষমতা বুঝাই দিচ্ছি দিব করে করে কিন্তু ওরা অনেক সময় কাটাই ফেলছে। এই কথা নভেম্বর ডিসেম্বর 70-এ, সেখানে হচ্ছে 71-এ মার্চ, প্রায় 4-5 মাস চলে গেছে। এবং যে আওয়ামী লীগ সরকার বুঝলো যে ওরা কি এমনি সহজে ক্ষমতা কখনো বুঝিয়ে দিবে না। তার উপর আবার কি করলো, গণপরিষদের অধিবেশনটা কি করলো, স্থগিত করে দিল। তাহলে 2 মার্চ এবং 3 মার্চ কি করলো তোমার সারা দেশের মধ্যে হরতাল ডাকলো। এবং দেখো এর মাঝখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 2 মার্চ সকাল 11টায় প্রথমবারের মতো ডাকসু, ঠিক আছে, ডাকসুর একটা অনুষ্ঠান ছিল, ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার কথা ছিল, এটা বলেছিলাম। তো ওখানে কি করলো তোমার প্রথমবারের মতো আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা কি করা হয়, উত্তোলন করা হয়। ঠিক আছে, স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এরপরে 3 থেকে 25শে মার্চ, ঠিক আছে, ওই ওই সমাবেশের পরে 3 থেকে 25শে মার্চ পর্যন্ত কি করা হয়, অসহযোগ আন্দোলনের কি করা হয়, ডাক দেওয়া হয়। ঠিক আছে, অসহযোগ আন্দোলন এটা বলেছিলাম যে হচ্ছে কি আহ, পাকিস্তানের কোনো কাজে কি করব না, আমরা সহযোগিতা করব না। ঠিক আছে, বাংলাদেশের এটাই ছিল অসহযোগ আন্দোলনের মূলনীতি। আহ এবং তোমার হচ্ছে 6 মার্চ ভুট্টো দেখলো যে কি অবস্থা খুব খারাপ। 6 মার্চ ওরা বললো যে কি ঠিক আছে, তোমরা এখন আপাতত বন্ধ রাখো আন্দোলন। 25শে মার্চ আমরা কি করব, তোমাদের সাথে কি করব, আহ 25শে মার্চ তোমাদের সাথে আমরা আলোচনায় বসবো। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বুঝতে পেরেছিলেন যে কি ওদের এই কথাগুলো হচ্ছে মেকি কথাবার্তা। ঠিক আছে, তাহলে উনি আরো প্রেশার ক্রিয়েট করার জন্য 7ই মার্চ, ঠিক আছে, 7ই মার্চ কি করলেন, 7ই মার্চের যে ভাষণ আছে, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ঠিক আছে, এখন 7ই মার্চের ভাষণের মধ্যে কি বলেছিলেন এগুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি, ওটার মধ্যে আর যাচ্ছি না। তাহলে কি বলেছিলেন উনি, যে অসহযোগ আন্দোলনটা আছে ওই অসহযোগ আন্দোলনটা ডাক দিয়েছিলেন। তারপরে তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো, এই কথাগুলা দিয়ে উনি বলেছেন যে কি যে কোনো মুহূর্তে কি করতে পারে, তোমার যুদ্ধের মধ্যে কি একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যার জন্য তোমরা কি থাকো, প্রস্তুত থাকো। ঠিক আছে, তারপরে হচ্ছে উনি কেন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেন নাই সেটাও তোমাদেরকে বলেছি। কারণ হচ্ছে কি, যে গণহত্যাটা 25শে মার্চ হওয়ার কথা ছিল, সেটা যদি কি 7ই মার্চ যদি উনি যদি ঘোষণা দিতেন, তাহলে কিন্তু কি দেখা যেত পাকিস্তানের ওই সময়ের মধ্যে কি করে, উনাকে আক্রমণ করে। ঠিক আছে, অর্থাৎ প্রস্তুতির কোনো সুযোগ পেত না। আচ্ছা যাই হোক, ওখানে দেখা যেত যে কি 30 লক্ষ জায়গায় দেখা যেত আরো অনেক মানুষের হতাহত হতো। সেটা দিয়ে উনি সরাসরি কি করে নাই, স্বাধীনতার ঘোষণা দেয় নাই। তবে উনি পরোক্ষভাবে কি করেছিলেন, 7ই মার্চে কি করেছিলেন, তোমার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে 7ই মার্চে যে গুরুত্বটা আছে, ঠিক আছে, একটু আগে মানে কিছুদিন আগে তোমরা অ্যাসাইনমেন্টে করেছো, অন্তত কি লিখার সময় যারা পড়েছো তারা তো জানো এটাকে বলা হয় মুক্তি সনদ। কারণ কি উনার এই আন্দোলনটা দেখে কিন্তু, উনার এই ঘোষণার পরে কিন্তু কি স্বাধীনতা ঝাঁপিয়ে পড়ার জন্য কি জনগণ প্রস্তুত হয়ে যায় এবং সবাই কি করে, অসহযোগ আন্দোলনের মধ্যে কি করে, অর্থাৎ সহযোগিতা করা শুরু করে দেয় এবং তাকে
কোনো অর্থাৎ ওই সময় পাকিস্তান বাংলা যারা সরকার ছিল অর্থাৎ জনগণের অসহযোগিতার কারণে দেখা গেছে কি সরকারকে কি সরকারের সমস্ত কার্যক্রম ম্যাক্সিমাম কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং সমস্ত নির্দেশনা আসতো কোথা থেকে বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে। অর্থাৎ এখন যেরকম জাতীয় সংসদ থেকে কি কোনো একটা ঘোষণা আসলে পুরো দেশের মানুষ মেনে চলে, ওই সময় ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে বঙ্গবন্ধু যা বলছেন ঠিক আছে সেটাই কি দেশের মানুষ কি করছেন মেনে চলছেন, অনেকটা এরকম। তারপরে দেখো এরপরে অবস্থা যখন আরো খারাপ হয়ে গেছে তখন দেখো 15ই মার্চ কি করছে, ইয়াহিয়া খান ঢাকা সফরে আসছেন, বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22শে মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন, আলোচনায় অংশ নেন। আলোচনায় ব্যর্থ হয়ে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25শে মার্চ রাতে ইয়াহিয়া ভুট্টো কি করেন, ঢাকা ত্যাগ করেন। ঠিক আছে, আর ওই দিনই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত আনে। ওই কাল রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বাচনে হত্যা করেন এবং এই হত্যা করা এটাকে বলা হচ্ছে অপারেশন সার্চ লাইট। ঠিক আছে, এই গণহত্যাটাকে বলা হতো 25শে মার্চের গণহত্যাটাকে বলা হয় অপারেশন সার্চ লাইট। তাহলে এটা নিয়ে আর খুব বেশি আলোচনা করছি না, এই কি এটা তোমরা নিজেরাই জানো। এই যেখানে কিছু লাইন দেওয়া আছে যে কি পাকিস্তানিরা পূর্ব প্রস্তুতি নিয়েছিল আগে থেকে, যে ওরা জাহাজে করে অস্ত্র শস্ত্র শূন্য নিয়ে এসেছিল যাতে কি এই ঘটনাটা ঘটাতে পারে। তাহলে ওদের প্রথম টার্গেট ছিল কারা, হিন্দু অধ্যুষিত যে এলাকাগুলো ছিল ওগুলো ঢাকা শহরের ভিতরে। ঠিক আছে, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি যারা আন্দোলন করছিল তাদের উপরে কি ছিল, তাদের আলাদা একটা ক্ষোভ ছিল। ঠিক আছে, তো ওরা কি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল সহ, অর্থাৎ হিন্দু জগন্নাথ হল ছিল মূলত হচ্ছে হিন্দু ছাত্রদের থাকার জন্য হল। তাহলে ওই হল সহ কি করলো আশেপাশের অঞ্চলগুলোতে কি করলো আক্রমণ শুরু করলো নিরস্ত্র নিরীহ মানুষদের উপরে। আচ্ছা যাই হোক, 25শে মার্চের হত্যাযজ্ঞ এটা নিয়ে এখানে কিন্তু অনেকগুলো লাইন দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। তারপর দেখো 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা। এখন কি করলো যখন কি করলো পাকিস্তানিদের যখন কি এই হত্যাযজ্ঞের খবর যখন কি উনার কাছে পৌঁছালো, অবশ্যই উনি কি আগে থেকে জানতেন। ঠিক আছে, কারণ উনি তো খোঁজ খবর রাখছিলেন যে কি সৈন্যরা, যেহেতু সৈন্যরা পাকিস্তানি সৈন্য নিয়ে আসছে, তোমার হচ্ছে কি অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, এই ধরনের কিছু একটা ঘটনা উনি আগে থেকে সেটা আজ করেছিলেন। এবং 26 এবং উনি এটাও জেনেছিলেন যে কি উনাকে গ্রেফতার করে নিয়ে যাবে অথবা মেরে ফেলবে। ঠিক আছে, এই ধরনের একটা কি ছিল চিন্তা ভাবনা উনার মাথার মধ্যে আগে থেকে ছিল। যখন পাকিস্তানিরা কি করলো ওদের এই আন্দোলন, ওরা কি ওদের যখন হত্যাযজ্ঞ শুরু করলো উনি কি করলেন ওই রাতে কি করলেন ওই রাতে কি করলেন একটা ঘোষণাপত্র লিখে ওখানের মধ্যে কি করে দিলেন, স্বাক্ষর করে গেলেন। ঠিক আছে, স্বাক্ষর করে গেলেন যে আজ থেকে হচ্ছে আমাদের দেশ স্বাধীন। একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে দেখো উনি কিন্তু ওই সময়ের মধ্যে কি যেহেতু কি বাংলার রাষ্ট্রপতি একদিক থেকে উনাকে বলা যায়, কারণ হচ্ছে কি ক্ষমতা বুঝে না পেলেও, ঠিক আছে, ক্ষমতা বুঝে না পেলেও উনি কিন্তু কি নির্বাচিত কিন্তু প্রতিনিধি। তাহলে দেখো আমাদের দেশের কি সর্বপ্রধান মানে সর্বোচ্চ কি ক্ষমতার অধিকার হচ্ছে রাষ্ট্রপতি। কোন আইনের মধ্যে যখন উনি স্বাক্ষর করেন, ঠিক আছে, কোন একটা কাগজে যদি উনি স্বাক্ষর করেন এটা কি হয়ে যায়, আইন হয়ে যায়। ঠিক আছে, গ্যাজেট বা আইন হয়ে যায়। ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি করেছিলেন, তোমার স্বাক্ষর করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু তখন আইন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এই যে এটা ঠিক আছে, এই যে কি গ্যাজেট বা কি এই যে স্বাধীনতার ঘোষণা, এটা কি করেন তোমার ইপিআর ট্রান্সমিটার, ঠিক আছে, টেলিগ্রাম এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে পাঠানো হয়। ওই সময়ের মধ্যে কি চট্টগ্রামে এসে পৌঁছায়। এরপরে কি চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন দেশপ্রেমিক ওনারা কি করেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, ঠিক আছে, কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে কি করেন জিনিসটা কি এই ঘোষণাটা কি করেন আবার সম্প্রচার করেন। তারপরে 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান উনি কি করেন আবার বঙ্গবন্ধুর পক্ষ থেকে কি করেন ঘোষণাপত্রটি কি করেন পাঠ করেন। অর্থাৎ ওখানে ঘোষণাপত্রের মধ্যে যা লিখে ছিল সেটা কি করেন পাঠ করেন। আবার 27শে মার্চ সন্ধ্যায় কি করেন এই বেতার কেন্দ্র হতে বাঙালি সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে কি করেন এই স্বাধীনতার ঘোষণাটা কি করেন আবার পাঠ করেন। আচ্ছা দেখো উনার আগে যারা করেছিলেন ঠিক আছে এটা কিছুটা সীমিত আকারে ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো এই ঘোষণাগুলা কি বারবার বারবার প্রচারে হওয়ার পরে কি করলেন সারা দেশের মানুষ কি করলো বুঝতে পারলো বা জানতে পারলো যে কি আগে, কারণ হচ্ছে দেখো এখন কি হচ্ছে ইন্টারনেটের যুগ, এখন কোথাও কোনো একটা ঘটনা ঘটলেই কি আমরা সাথে সাথে জানতে পারছি। ওই সময় কিন্তু ব্যাপারটা অনেক সহজ ছিল না। ঠিক আছে, তাহলে দেখো 25শে মার্চে হত্যাযজ্ঞের ঘটনাটা কি করলো মানে অন্যান্য অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষটা কিন্তু জানাটা এত সহজ ছিল না। যখনই কি করলো তোমার রেডিওর মাধ্যমে কি করলো ঘোষণাটা দিল, তখন মোটামুটি পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়লো যে কি তোমার হ্যাঁ এ ধরনের পাকিস্তানে কি করলো এ ধরনের একটা আক্রমণ করেছে এবং আমরাও কি করবো আমাদের যুদ্ধ শুরু করব। তারপর হচ্ছে দেখো মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং অস্থায়ী সরকার গঠন, এবং দেখো পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। ঠিক আছে, পরিকল্পনা এবং নেতৃত্ব ছাড়া এখন যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনাকে যেহেতু কি পাকিস্তানিরা ওই দিনে কি করেছে 25শে মার্চ রাতে কি গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল।
তারপরে ওই সময়ের মধ্যে কি যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিলেন, ঠিক আছে, ওনারা মিলে কি করলেন, 1971 সালে 10ই এপ্রিল মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার গঠন করলেন। ঠিক আছে। আহ, মুজিবনগর সরকার গঠনের পিছনে কারণ কি ছিল সেটাও তোমাদেরকে অনেকবার বলেছি। ঠিক আছে। এখন দেখো, একটা রাষ্ট্র গঠনের পিছনে জন্য কি লাগবে, চারটা উপাদান লাগবে, তাই না? জনসমষ্টি, তারপরে হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তাহলে কি, এই রাষ্ট্র গঠনের জন্য একটা সরকার অবশ্যই দরকার। তাহলে বাংলাদেশ এটা আলাদা একটা রাষ্ট্র, এটা বোঝানোর জন্য কি করলো, 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করলো। ঠিক আছে। এরপরে তো আচ্ছা, আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা কিন্তু 25শে মার্চ থেকে কিন্তু স্বাধীন। যেদিন থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে ওই দিন থেকে কিন্তু আমরা স্বাধীন। ঠিক আছে। এবং 16ই ডিসেম্বর কি করে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। এই জন্য হচ্ছে কি তোমাদের এখানে কিন্তু বিজয়, চূড়ান্ত বিজয় অর্জন 16ই ডিসেম্বরের আগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিখে থাকে কি চূড়ান্ত বিজয় অর্জন। ঠিক আছে। এটা একটু মনে রাখবা, যেদিন থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছে ওই দিন থেকে কিন্তু আমরা স্বাধীন। আচ্ছা, যাই হোক। তারপরে দেখো, এই এই সরকার কি করলো, 1971 সালে 17 এপ্রিল কি করলো তোমার, শপথ পাঠ করলো। ঠিক আছে। ওখানে কারা কারা ছিল এগুলো বলেছি। ওখানের মধ্যে কি বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ধরে উপরাষ্ট্রপতি, তারপর হচ্ছে কি আরো কয়েকজন মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন, এগুলো সম্পর্কে আর বললাম না। তারপর মুজিবনগর সরকারের কার্যক্রম দুই ধরনের, বেসামরিক কার্যক্রম, সরকারি সামরিক কার্যক্রম। বেসামরিক কার্যক্রম কি কি ছিল, বেসামরিক যে কোনো সরকারের একটা বেসামরিক কার্যক্রম কি থাকে, জনগণের যাতে গিয়ে সেবা পায়, ঠিক আছে, এই ধরনের কার্যক্রম গুলা করা। ঠিক আছে। এই কাজগুলা কি মুজিবনগর সরকার করেছিল, প্লাস হচ্ছে সামরিক কার্যক্রম। তাহলে সামরিক কার্যক্রমের মধ্যে প্রথম যে কাজটা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা। এই জন্য কি করেছিলেন উনারা পুরো দেশটাকে কি করেছিলেন, 9টা সেক্টরে ভাগ, সরি 11টা সেক্টরে কি করেছিলেন, ভাগ করেছিলেন। ঠিক আছে। এটা কিন্তু মুজিবনগর সরকার কি করেছিল, মুজিবনগর সরকার কিন্তু কি করেছিল, পুরো যুদ্ধটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 11টা ভাগে ভাগ করেছিলেন। এটাই হচ্ছে কি 11টা সেক্টর। 11টা সেক্টর। তারপরে হচ্ছে কি মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল, একটা ছিল নিয়মিত বাহিনী, একটা ছিল অনিয়মিত বাহিনী। এখন আগে বলেছি নিয়মিত বাহিনী বলতে কারা বোঝায়, সশস্ত্র বাহিনী আগে বোঝায়। ঠিক আছে। আর্মি, নৌ এবং কি বিমান বাহিনী ওদেরকে বোঝায়, অর্থাৎ যারা কি প্রশিক্ষণ প্রাপ্ত। আর প্রশিক্ষণ প্রাপ্ত, ঠিক আছে, উনাদেরকে বলা হয়, দেখো সরকারি একটা নাম আছে, সেটা হচ্ছে এমএফ বা হচ্ছে মুক্তিফৌজ। আর অনিয়মিত বাহিনী হচ্ছে কি যাদের কি সশস্ত্র কোনো ট্রেনিং নেই। ঠিক আছে। সবাই মিলে হচ্ছে কি অনিয়মিত বাহিনী, এবং ওনাদেরকেই কিন্তু বলা হয় মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধা। এখন যাদেরকে আমরা বলছি, এছাড়াও কি হয়েছিল ওই সময়, আরো অনেকগুলো আঞ্চলিক বাহিনী গড়ে উঠেছিল। এখানের মধ্যে একটা বন্দরের মধ্যে আহ, হয়েছিল, এবং ওই সময় কি চট্টগ্রাম বন্দরে 10টি জাহাজ এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোগণ। আচ্ছা। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তৎপর ভূমিকা, এটাও তোমাদেরকে অনেকবার পড়িয়েছি। ওই সময় কি বিশ্ব, ঠিক আছে, বিশ্ব রাজনীতিটা দুই ভাগে ভাগ ছিল। ওই অনুযায়ী হচ্ছে কি আহ বাংলাদেশকে তখন তোমার রাশিয়া, ঠিক আছে, রাশিয়া এবং ভারত কি করেছিল, সাপোর্ট দিয়েছিল, এবং পাকিস্তানের পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি অবশ্যই চীন। ঠিক আছে। চীনের সাথে পাকিস্তানের অনেক আগে থেকে কি ছিল, ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে। তারপরে হচ্ছে দেশি বিদেশি সহযোগিতা, ভারতের সহযোগিতা, এগুলো তোমরা পড়েছো, এখানে তেমন কিছু বুঝার নাই। আচ্ছা, এখানে দেখো একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে আহ, স্বাধীনতা বাংলাদেশকে প্রথম স্বীকৃতি কারা দিয়েছিল। এখন তোমাদের বইতে যেহেতু কি প্রথম দেয়া আছে ভারত, অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, ভারত দিতে হবে। মনে রাখবা, অনেকগুলো, অর্থাৎ আমরা অনেক জায়গার মধ্যে পড়েছি, সেটা হচ্ছে ভুটান। ঠিক আছে। ভুটান হচ্ছে 3 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, এরকম একটা কথা দেখা যায়। কিন্তু তোমাদের বইতে যেহেতু ভারতের কথা লিখে আছে, ঠিক আছে, তাহলে তোমরা কি লিখবা, ভারত লিখবা, অর্থাৎ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কে, ভারত। ঠিক আছে। তাহলে দেখো 6 ডিসেম্বর কি করে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং ওই দিনই কি করলো, ভারত সরাসরি তোমার এই যুদ্ধের মধ্যে সহযোগিতা করা শুরু করে। আচ্ছা। তারপর হচ্ছে ওখানে কি কনসার্ট ফর বাংলাদেশ, ওইটা ছিল, ওগুলা পড়িয়েছি। তারপর হচ্ছে যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত বিজয়, এগুলো আসলে সবগুলাই হয়েছে। তারপরে সর্বশেষ কি, পুরো 9 মাস, দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ চললো। যুদ্ধ শেষ হওয়ার আগে 14 ডিসেম্বর থেকে 14-15 ডিসেম্বর ওরা কি করলো তোমার, বুদ্ধিজীবী, অর্থাৎ আমাদের দেশে যে মাথা যারা আছেন তাদেরকে কি করলো, হত্যা করলো। এটাকে আমরা কি বলতেছি, বুদ্ধিজীবী দিবস। ঠিক আছে, শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং সর্বশেষ 16ই ডিসেম্বর তোমার কি সৌরজ, অর্থাৎ যেখান থেকে কি 7ই মার্চে যেখান থেকে শুরু হয়েছিল, সেই 16ই ডিসেম্বর ওই জায়গার মধ্যে এসে তোমার কি করলো, পাকিস্তানের বাহিনী কি করলো, আত্মসমর্পণ করলো। ওই সময়ের মধ্যে ওদের 93,000 জীবিত সদস্য ছিল। ঠিক আছে। 93,000 সদস্য ছিল, ওরা সহ কি করলো, ওই দিন আত্মসমর্পণ করলো। এবং আমাদের কি করলো, আমরা পেলাম যে কি স্বাধীন একটি বাংলাদেশ বা একটি স্বাধীন একটি দেশ। এই